নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন আজকের বিকাল ৫টার যে বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের জন্য পরিচয় করাতে নিয়ে এসেছি আমাদের সিনিয়র নার্সিং ফ্যাকাল্টি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউট থেকে মীরা মণ্ডল মহাশয়াকে। ম্যাডাম আমাদের সঙ্গে বহুদিন ধরেই আছেন এবং যেহেতু উনি একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর কাম একজন অ্যাকাডেমিশিয়ানস, ওনার কাছ থেকে আজকে ওনার জীবনযাত্রা এবং নার্সিং করার পর যে কেরিয়ার, কিভাবে স্টুডেন্টস নিজেকে একজন ভালো সুন্দরভাবে একজন ভালো স্টুডেন্ট থেকে কিভাবে তাকে প্রতিষ্ঠিত করবে সেই গল্প কিন্তু আজ আমরা শুনবো। ম্যাম, আপনাকে পজিটিভ বার্তার পুরো টিম থেকে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম। নমস্কার আপনাকেও। আমরাও এই পজিটিভ বার্তার এইখানে যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি এই যে শিক্ষা জীবন এবং কর্মজীবন এবং আপনি গভর্নমেন্ট সেক্টরে বহুদিন ছিলেন, সেখান থেকে একটি প্রাইভেট সেক্টরে এসে আজকে যে কাজ করছেন সেই গল্পটা কিন্তু শুনবো। ম্যাডাম, আমি অ্যাকচুয়ালি আমার লেখাপড়া বোলপুর গার্লস থেকে শুরু করেছিলাম। তারপর বোলপুর কলেজে যাই এবং জুওলজিতে অনার্স নিয়ে পাশ করি। ঠিক পাশ করার পরপরই আমি এই যে নার্সিংয়ে এসেছি, এটার মূলত অনুপ্রেরণা আমার মায়ের কাছ থেকে। তার কারণ হচ্ছে আমার মাও একজন নার্সিং পার্সোনেল, তাই ওনাকে দেখে মনে হয়েছিল আমার যে নার্সিং প্রফেশনটা মানে আমাদের বাড়ির পক্ষেও এবং আমাদের পক্ষে এবং প্রত্যেকটা মেয়ের পক্ষে খুবই ভালো একটা, তাই এই প্রফেশনে আসা আমার আর কি। 1975 সালে আমি মেডিকেল কলেজে প্রথম ভর্তি হই নার্সিংয়ে এবং সেখান থেকে পাশ করার পর সিউড়ি সদর হসপিটালে জিএনএম পোস্টে যাই এবং সেখানে 10 বছর অতিবাহিত করেছি। পেশেন্টদের সঙ্গে একত্রিত হয়ে পেশেন্ট কেয়ার দিয়েছি। তারপরে 10 বছর পর মনে হলো আমার যে ক্লিনিক্যাল ফিল্ড অর্থাৎ পেশেন্টের কাছে থেকে পেশেন্টের পরিষেবা দিয়ে কিন্তু এখন আমার একটু দরকার যেটা নাকি অন্য একটা স্ট্রিম, এবং তখনই আমি কিন্তু কমিউনিটি ফিল্ডে আসি এবং দীর্ঘ 35 বছর ধরে আমি কিন্তু কমিউনিটি ফিল্ড করছি অ্যাজ এ জেলা আধিকারিক হিসাবে। সিউড়ি সদর হসপিটাল থেকে সিউএইচ অফিসে আমার পোস্টিং হয় ম্যাডাম। আচ্ছা, ম্যাডামের থেকে আমরা শুনলাম উনি কিভাবে নার্সিংয়ে এলেন এবং কোন ভালো লাগা ওনাকে অনুপ্রেরণা দিয়েছিল যে নার্সিংয়ে আসতে, এবং তার শুধু সেখানেই নয়, তারপরে উনি দীর্ঘদিন মানব সেবায় নিজেকে রাখার পর একসময় ওনার মনে হলো না, আমি সমাজের কাজ করি, তাই ওনার কমিউনিটিতে আসা। ম্যাডাম, আমি একটা জিনিস জানতে চাইছি যে যেহেতু আপনি একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, আপনি এই যে কাজগুলো যাদের সঙ্গে এখন কাজ করছেন তারা অনেকেই হয়তো সদ্য বিএসসি পাশ করেছে, তারা শিক্ষিকা হিসাবে জয়েন করেছে, এদেরকে আপনি কাজ কিভাবে ডিস্ট্রিবিউট করেন? কারণ একটা তো জেনারেশন গ্যাপ থেকে যায়, সেই জায়গাটা একটু যদি মেনশন করেন। এটা ক্ষেত্রে বলতে গেলে ম্যাডাম যেটা মানে বলাটা ঠিক আর কি, সেটা হচ্ছে যে যখন আমাদের টিচাররা জয়েন করে আর কি, তাদের ইন্টারেস্টিং ফিল্ড আমরা জেনে নিই যে কোন ইন্টারেস্টিং ফিল্ড। তাহলে সেই ইন্টারেস্টিং ফিল্ড অনুযায়ী যদি কেউ বলে যে আমরা হসপিটাল ওরিয়েন্টেড, তাহলে তাকে ক্লিনিক্যালে দেওয়া হয়, যে সমস্ত পেশেন্ট কেয়ার দেওয়া হয়। 2 নম্বর, যদি কেউ বলে কমিউনিটি ফিল্ডের উপর তারা ইন্টারেস্টেড, তাহলে কমিউনিটি ফিল্ড। এছাড়াও যে সমস্ত টিচাররা আছে আর কি বা জয়েন করে 1 মাস 2 মাস হয়েছে, তাদের কাজের অ্যালোকেশন করে, কারণ টিচারদের তো সব রকমই, নার্সিং টিচারদের সব রকমই শিখতে হয়। কাউকে হয়তো দেখা যাচ্ছে যে ভেহিকলস ডিপার্টমেন্ট দেওয়া হলো, যে হাউ টু কন্ডাক্ট দ্য ভেহিকলস ডিপার্টমেন্ট, কখন ট্রেনিংয়ে যাবে, কখন পেশেন্ট নিয়ে আসবে, কখন মানে কোন কোন জায়গায় যাবে, এটা দেয়া হলো। আবার কখন দেয়া হলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আর কি, যে কিভাবে স্টুডেন্টদের অ্যাডমিশন করাতে হয়, সেটার দিকেও আমরা কিন্তু তাদেরকে ডিপ্লয়েড করি। এছাড়াও আমরা প্রথমেই বললাম ম্যাডাম যে আমরা মানে প্রত্যেকটা ইউনিটই কিন্তু নার্সিং পার্সোনালকে শিখতে হয়। সেই ক্ষেত্রে আমরা কখনো মানে আমাদের যে হস্টেল আছে তার হস্টেলের সুপারভিশনের জন্য রাখা হয়, এছাড়া আমাদের লাইব্রেরিয়ানের সুপারভিশনের জন্য রাখা হয়। মানে অল আসপেক্ট নার্সিং রিলেটেডে নার্সিংদের অ্যালোকেশন করে দেওয়া হয়। যখন নতুন টিচার আসে আস্তে আস্তে তার জন্য নলেজ গ্যাদার করার জন্য প্রত্যেক ডিপার্টমেন্টে অ্যালোকেশন করে দেওয়া হয়।
সেটা সেক্ষেত্রে ফ্রেশার হলে তাকে প্রথমে আপনারা জিজ্ঞেস করে নেন যে তোমার কোনটা ইন্টারেস্টিং জায়গা, যদি এক্সপিরিয়েন্স হয় তাকে সেই ফিল্ডটাতেই আপনারা রিক্রুট করে দেন। এইভাবে আপনারা স্টাফিং প্রসিডিওরটা মেনটেন করেন। আর রোস্টার তৈরি, রুটিন তৈরি, এগুলো নিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। মানে ও বলে যে আমি বেশি কাজ করলাম, বা আমি আগের রস্টারে আমি এখানেই ডিউটিতে ছিলাম, এই যে সিচুয়েশন, একটা কনফ্লিক্ট তৈরি হয়, এটা নিজেদের মধ্যে কিভাবে ম্যানেজ করেন? না ম্যাডাম, রস্টার বলুন বা রোটেশন বলুন, সেটা কিন্তু ওভাবে আমরা করি না বা কনফ্লিক্টও তৈরি হতে দিই না। তার কারণ হচ্ছে আমরা মানে শিফট অনুযায়ী রোটেশন করি। যেমন ধরুন হসপিটালে যদি হয় তাহলে মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট আছে। তাহলে আমরা দেখি যে মর্নিং শিফটে যেহেতু পেশেন্ট কেয়ার বেশি থাকে, তার জন্য আমরা বেশি পেশেন্ট কেয়ার দেওয়ার জন্য বেশি ডিপ্লয়েড করি টিচার এবং স্টুডেন্ট, এবং তার থেকে একটু কম করি ইভিনিং শিফটে, এবং নাইট শিফটে দুজন করে থাকে। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে আমাদের যা টিচার স্ট্রেংথ আছে তার সঙ্গে আমাদের এলার রাখা হয়। অর্থাৎ ধরুন কারো যদি এমার্জেন্সি হয় তাহলে তো সে ছুটি নেবে, তাহলে সেই জায়গায় যারা লিভ রিজার্ভে থাকে, এলারে যারা থাকে, তাদেরকে সেখানে ডিপ্লয়েড করা হয়। এটা একটা হয়। আর একটা রোটেশন করা হয়, যেমন ধরুন ওয়ার্ড বেসিসে লেবার রুমে যেখানে খুব ক্রুশিয়াল এরিয়া, সেখানে আমরা বেশি স্টাফ দিই। তারপরে যেমন ধরুন ইমার্জেন্সি ওপিডি, সেখানে আমরা বেশি স্টুডেন্ট বা স্টাফ বা টিচার দিই, যাতে করে আর কি এই হ্যারাসমেন্টটা না হতে হয়, আর কি স্মুথলি রানিং করে হসপিটাল। মানে এক্সট্রা দু একজনকে রাখেন এলার যাদেরকে যেমন আপনারা আমাদের বিভিন্ন যদি সময় টিচার ব্যবহার করেন। যেটা থাকে আর কি, তার 10% এক্সট্রা টিচার রাখা হয়। আচ্ছা ম্যাডাম, এই যে ক্লিনিক্যাল নার্সিং আর একাডেমিক নার্সিং, এই দুটো ফিল্ডকে যদি একটু সেগ্রিগেট করে আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দেন। ক্লিনিক্যাল নার্সিং স্পেশালি হসপিটাল ওরিয়েন্টেড। এই হসপিটাল ওরিয়েন্টেডে আমরা যেটা করি আর কি, মেয়েরা দুটো স্ট্রিম থেকে আসে। একটা হচ্ছে যখন স্টুডেন্ট থাকে, তারা যারা জিএনএম স্ট্রিম থেকে আসে তারা অ্যাজ এ স্টাফ নার্স হয়, এবং যারা বিএসসি সায়েন্স স্ট্রিম থেকে আসে তারা ওয়ার্ড ইনচার্জ হয়। এই যে ওয়ার্ড ইনচার্জ হলো, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড ইনচার্জ হওয়ার পর তার আবার অ্যাসাইন করে দেয়া হয় যে স্পেশাল ইউনিট যদি কেউ থাকে, যেমন ধরুন বিএসসি নার্সিং করে এসেছে কিন্তু তা সত্ত্বেও তার হয়তো এক্সপিরিয়েন্স আছে হয়তো আইসিইউতে, তাহলে কিন্তু তাকে সেইখানেই দেওয়া হয়, আইসিইউতে দেওয়া হয়। ক্লিনিক্যাল নার্সিংয়ের কয়েকটা স্টেপ আছে। যেমন 1 নম্বর হচ্ছে যে প্রথমে স্টাফ নার্স হলো জিএনএমরা, তারপর পোস্ট বেসিক করার পরে তারা আবার বিএসসি করার পরে তারা ওয়ার্ড সিস্টার হলো। ওয়ার্ড সিস্টার হওয়ার পরে তারা যদি আরও বেশি লেখাপড়া করতে চায় আর কি, তাহলে এমএসসিতে চলে গেল। কিন্তু ওয়ার্ড সিস্টার যারা থাকলো, অ্যাজ পার সিনিয়রিটি কিন্তু আমাদের আবার ক্যাটাগরি ভাগ করা হয়। যেমন একটা ওয়ার্ড সিস্টার হলো, যেমন একটা ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হলো, যেমন অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট হলো, লাস্ট অফ অল নার্সিং সুপারিনটেন্ডেন্ট হলো। অ্যাজ পার সিনিয়রিটিও থাকে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোয়ালিফিকেশনও অ্যাড করা হয়। এছাড়াও যেটা ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে দেখা যায়, সেটা হচ্ছে যে যারা বিএসসি নার্সিং করে এলো, তারা যদি 10 মাসের একটা কোর্স করে, সেটা হচ্ছে নার্সিং মানে ম্যানেজমেন্টের উপর আর কি, নার্স তাদের বলা হয় নার্সিং প্র্যাকটিশনার। তাহলে তারা গিয়ে কিন্তু এটা করতে পারবে ইন্ডিভিজুয়ালি অ্যাজ মানে এরকম আর কি, মানে ডাক্তারের মতো রোল করতে পারবে তারা ফিল্ডে গিয়ে। এবং ধরুন কোনো ওয়ার্ডে ডাক্তার নেই কিন্তু নার্স প্র্যাকটিশনার যদি বসে থাকে, তাহলে সে কিন্তু সেটাকে যা যা প্রবলেম আসবে সে কিন্তু সলভ করতে পারবে, স্পেশালি গাইনি। ম্যাডামের থেকে আমরা জানলাম যে নার্সিং এর এই যে ক্লিনিক্যাল নার্সিং এবং একাডেমিক নার্সিং, এই দুটোর ফিল্ডকে উনি আলাদাভাবে বোঝালেন। ম্যাডাম এর পজিটিভ সাইডটা একটু যদি বলেন। এবার আমি যেটা বলতে চাই যে এটা তো আপনাকে ক্লিনিক্যাল বললাম, এরপর হচ্ছে যে আর একটা সাইড আছে, সেটা হচ্ছে একাডেমিক। একাডেমিক সাইডটা কিন্তু আরো প্রসপেক্টাস। অর্থাৎ আমরা যদি কোনো নার্স চায় যে আমি ইন ফিউচার একাডেমিতে যাব, সে কিন্তু প্রথম থেকেই চেষ্টা করবে অ্যাজ পার কোয়ালিফিকেশান, জিএনএম হোক বা বিএসসি হোক, পরপর স্টেপ অনুযায়ী সে এমএসসি করবে, এমফিল করবে এবং পিএইচডি করবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু একাডেমিকে যেটা তার পজিশন হবে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, অর্থাৎ স্টুডেন্ট নিয়ে সে যাবে, ট্রেনিং দেবে
এবং পেশেন্ট কেয়ারও দেওয়া শেখাবে, এটা একটা। এছাড়া যখন তারা ক্লাস নেবে, এডুকেশন লাইনে ক্লাস নেবে, তাহলে তারা অ্যাজ এ টিচার ফ্যাকাল্টি হিসাবে কাজ করবে। এছাড়াও যখন তারা এমএসসি করে আসবে তখন কিন্তু তারা লেকচারার হিসাবে কাজ করবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করবে, রিডার হিসাবে কাজ করবে, মানে বিভিন্ন পোস্টে বিভিন্ন। এর সঙ্গে যদি কারো 10 বছর এক্সপিরিয়েন্স থাকে মানে এডুকেশন লাইনে অ্যাজ এ টিচারশিপ, তাহলে কিন্তু তিনি প্রিন্সিপাল হিসেবে কাজ করতে পারবেন। তাহলে আমাদের এই যে এডুকেশন লাইনে যে মানে ফিউচার প্রসপেক্টের গুড, তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে 1 বছর 2 বছর, কখনো 3 বছর, কখনো 5 বছর পর পর যদি তারা এডুকেশন লাইনটাকে বাড়ায় আর কি, তাহলে কিন্তু সে টপ জায়গায় যেতে পারবে এবং তার ফিউচার কেরিয়ার কিন্তু খুব সুন্দর হবে। একদমই ম্যাডাম। এই পেশেন্ট নিড অ্যাসেসমেন্ট এটা কিভাবে নার্সিং এর সঙ্গে সংযুক্ত? পেশেন্ট নিড অ্যাসেসমেন্ট করতে গেলে যখন আমরা পেশেন্টের কাছে দাঁড়াই তখন আমরা দুভাবে অ্যাসেসমেন্ট করি। একটা হচ্ছে সাবজেক্টিভ ওয়েতে, একটা হচ্ছে অবজেক্টিভ ওয়েতে। সাবজেক্টিভ ওয়েতে হচ্ছে যে পেশেন্ট কি বলছে, যেমন ধরুন পেটে ব্যথা বলছে, পেশেন্ট বলবে আমার পেটে ব্যথা করছে। কিন্তু অবজেক্টিভ ওয়েটা যিনি নার্স থাকবেন তিনি দেখবেন যে ব্যথাটা কোথায়, অবজেক্টিভ অবজারভেশন, কি কোথায় ব্যথাটা হচ্ছে, সেটা কি কোনো গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য হচ্ছে না কোনো অ্যাপেন্ডিক্স প্রবলেমের জন্য হচ্ছে, এই রকম প্রবলেম দেখে কিন্তু তার ট্রিটমেন্ট হয়। সেই জন্য অ্যাসেস করার সময় মেন যেটা হয় 2টো স্টেপে করা হয় এবং তার উপর দাঁড়িয়ে ডায়াগনোসিস করা হয়, তার উপর দাঁড়িয়ে মেডিসিন বা রেফার করা হয়। ঠিক আছে ম্যাডাম, বলছি যে এই যে নার্সিং এটা তো ভীষণ রকমভাবেই পেশেন্ট সেন্টার্ড, এই কীভাবে পেশেন্টের ফ্যামিলি এবং ডিফিকাল্ট যে সমস্ত কনভারসেশনগুলো হয়, মানে আমরা প্রায়শই পেপারে পড়ে থাকি বা যে দেখতে পাই যে একটা ঝামেলা হচ্ছে, সিস্টার দিদিরই দোষ ছিল, উনি শেষবার দেখেছিলেন, তো এই যে সিচুয়েশনগুলো এটা কিভাবে হ্যান্ডেল করেন? ম্যাডাম প্রথমেই যেটা করা উচিত আর কি, পেশেন্ট যখন অ্যাডমিশন হয় আর কি, সে তো একটা মানে অসুখ নিয়ে এসেছে, তাহলে তার সঙ্গে তাকে হ্যান্ডেল করা বা তাকে রিসেপশন করা একটা ওয়েল বিহেভ করতে হয়। তার উপর যদি তার এমার্জেন্সি থাকে তাহলে তাকে আরো মানে বেশি এমপ্যাথেটিক্যালি আপনাকে পুরো এমপ্যাথেটিক্যালি দেখতে হবে। তার কারণ হচ্ছে যে সে তো আমাদের কাছেই এসেছে এবং আমাদের কাছে ভালো পরিষেবা পাবে বলেই এসেছে, তাহলে সেই জন্য তার কেয়ারটা কিন্তু সেইভাবে প্রথমকে পেশেন্ট পার্টিকে ভালো করে বোঝাতে হবে, এইটার পর এটা করতে হবে, আপনি এখানে ওয়েট করুন, আপনার কোনো অসুবিধা হবে না, আমরা আছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, যা যা করার আমরাই করব। এইভাবেই যদি মোটিভেশনাল অ্যাপ্রোচ নিয়ে যদি পেশেন্টের সঙ্গে মানে পেশেন্ট পার্টির সঙ্গে কথোপকথন হয়, তাহলে কিন্তু এই সিচুয়েশন অ্যারাইজ করবে না। তো কিন্তু দেখা যায় এই যে আপনি বললেন ম্যাডাম যে একটা অন্যরকম সিচুয়েশন অ্যারাইজ করে, অ্যাকচুয়ালি আমাদের যা মানে রেশিও আর কি, আমাদের পেশেন্ট রেশিও হচ্ছে 5:1, মানে 5 জন পেশেন্টের সঙ্গে 1 জন স্টাফ থাকবে। কিন্তু এই মুহূর্তে আমাদের পপুলেশন এক্সপ্লোশনের জন্য বা আমাদের মরবিডিটি মর্টালিটি এত এই জায়গায় পৌঁছেছে, তার ফলে কিন্তু আমরা ওইভাবে ট্যাকেল করা সম্ভব হয় না। কিন্তু তবুও পেশেন্টস রাখতে হবে। পেশেন্ট যখন এসেছে আমাদের কাছে, পেশেন্টকে ভালো ব্যবহার করা, তার যার যথাযথ ট্রিটমেন্ট করা এবং অ্যাজ পার নিড যদি এমার্জেন্সি হয় তাকে আগে দেখা, তারপর কোল্ড কেস দেখা, এইভাবে করলে কোনোই অসুবিধা হবে না। আমরা তো দীর্ঘ এত বছর কাজ করেছি, কিন্তু ম্যাডাম কারোর সঙ্গে কোনো কনফ্লিক্ট হয়নি, বাড়ির লোকের সঙ্গে বুঝিয়ে কথা বলেছি, তাকে ভালো করে কেয়ার রিসিভ করেছি, সেই জন্য কোনো অসুবিধা হয় না। সেই জন্য আমরা স্টুডেন্টকে যেটা বলি বা টিচারদেরও বলি যে তোমরা যখন পেশেন্ট হ্যান্ডেল করবে কুল শান্ত হয়ে থাকো, যেটা যখন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়ার কথা সেটা নাও, দেখবে কোনো অসুবিধা হবে না এবং বাড়ির লোকও বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে ম্যাডাম দেখছেন বা যিনি আমাদের সিস্টার আছেন দেখছেন, তিনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমরা ম্যাডামের থেকে শুনে নিলাম কিভাবে একজন পেশেন্ট পার্টি যারা
উত্তেজিত হয়ে থাকে, বা বিকজ এই সময়ে এমন একটা তারা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, উত্তেজিত বলাটা হয়তো আমার ভুল হচ্ছে, তাদের মানসিক একটা স্টেবিলিটি থাকে না। সেই অবশ্যই। সময় যদি আমরা সিচুয়েশনটাকে সেইভাবে ট্যাকেল করি শান্তভাবে, কোনো হ্যাঁ। একটা পক্ষ যদি শান্তভাবে থাকে, তাহলেই সেটা সব থেকে ভালো হবে। আর সবসময় পেশেন্টের সঙ্গে সবসময় ওয়েল বিহেভ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আমাদের এই যে নার্সিং প্রফেশন, এটা এক ধরনের মানে ছোটবেলা থেকেই শুনেছি যে মানুষের সেবা করার বাসনা যদি না থাকে, তাহলে কিন্তু এই প্রফেশনে সত্যি তাদের জন্য নয়। কারণ এটা পুরোপুরি হচ্ছে সেবা নির্ভর, যে আমি একজন মানুষকে সুস্থ করে তাকে আমি বাড়ি পাঠাবো, তার সেবা শুশ্রূষাই আমার মেন ধর্ম, এটাই আমাদের পজিটিভিটি। তো ম্যাডাম, এই নার্সিংয়ের যে কেরিয়ার প্রসপেক্ট আমরা আপনার থেকে শুনলাম দুই ক্ষেত্রে, যে একাডেমিকেও জানলাম, ক্লিনিশিয়ানস হিসাবে কিভাবে কি তারা এগোবে সেটাও আমরা জানলাম। তো ম্যাডাম, এই যে নার্সিংয়ের ক্ষেত্রে পিয়ার রিভিউ এবং পারফরমেন্স ইভালুয়েশন কি ধরনের রোল প্লে করে? মানে ধরুন আপনি যেরকম বললেন যে সিনিয়র যে আইসিইউতে কাজ করেছে সে আইসিইউতেই থাকবে, বা ধরুন যে সিস্টার টিউটার হয়ে জয়েন করলো তার প্রমোশন হবে, এই যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, এটা কিভাবে দেখেন? এই পারফরমেন্স অ্যাপ্রাইজাল বলতে যেটা আমরা প্রথমেই যেটা দেখি আর কি, 2-4 দিন থাকার পরে আর কি, তাদের যেমন ধরুন দুটো দিকেই আমি বলি। একটা হচ্ছে ক্লিনিক্যাল দিকে বলি, যে সমস্ত স্টাফ নার্সরা জয়েন করলো, তাহলে তাদের যে মানে কেয়ার, মানে সেই ওয়ার্ডে যে কেয়ারটা দেয় ওরা আর কি, তাহলে সেইটা দেখতে হবে যে তার মানে এফিশিয়েন্ট কীরকম, সে ক্যাপাবিলিটি সে কীরকম, এবং তার মানে ইনফেকশন রেট, মানে যে ওয়ার্ডে আছে তার ইনফেকশন রেট কম আছে কিনা, মরবিডিটি রেট কম আছে কিনা, মর্টালিটি রেট কম আছে কিনা, এইগুলো দেখে বোঝা যাবে যে যে স্টাফ কাজ করছে ওয়ার্ডে, তাহলে তার পারফরমেন্স ভালো, সে মানে অ্যাটমসফিয়ার মানে হাইজিনিক মেনটেন করে কাজকর্ম করে, ঠিক ঠিক টাইমে ওষুধ দেওয়া, ঠিক ঠিক টাইমে লিয়াজন করা, ঠিক ঠিক টাইমে রিপোর্ট করা, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা ইন্ডিকেটার। সেইগুলো দেখে আমরা ভাবি যে যে স্টাফটি কাজ করছে তারা কিন্তু মানে ভালো এবং নলেজেবল। নার্সিং এর ক্ষেত্রে ইন টাইম ডেলিভারি এটা একটা ভীষণ বড় রোল প্লে করে, ইন টাইম ডেলিভারি। ম্যাডাম, এই যে ধরুন আমাদের এই পজিটিভ বার্তা স্টুডিওতে আজকে এসেছেন, পজিটিভ বার্তা নিয়ে যদি কিছু বলেন আপনি, 2-4 কথা। পজিটিভ বার্তা বলতে প্রথমে আমরা যেটা বলি যে সবাই আমরা জানি যে নার্সিং প্রফেশন একটা নোবেল প্রফেশন, এবং আমরা সবাই রেসপেক্ট করি, একজন ডক্টর একজন নার্সকে সবাই রেসপেক্ট করে। তার কারণ হচ্ছে যে শরীর থাকলেই অসুখ করবে, এবং রোগ যেখানে আছে সেখানে ডক্টর নার্সের দরকার হবে। বিশেষ করে সেবিকা হিসাবে কিন্তু অতন্দ্র প্রহরের মতো নার্সরাই পেশেন্ট অ্যাটেন্ড করে। এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কেউ একজন নার্স হতে পারে আর কি, তাহলে কিন্তু তার অনেকগুলো ফুলফিল হয়। যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট। আজকে ধরুন জেনারেল লাইনে লেখাপড়া করে কিন্তু মানে সবসময় চাকরি পাওয়া যাচ্ছে না, কিন্তু নার্সিং ট্রেনিং নেওয়ার পর অবশ্যই সে চাকরি পাবে, হয় প্রাইভেটে নয় সরকারিতে। এটা হচ্ছে 2 নম্বর একটা পজিটিভ দিক। 3 নম্বর হচ্ছে মানে নার্সিং স্টাফেদের বা নার্সিং পার্সোনেলদের যে ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি থাকে সব দিকে, ঘরে এবং বাইরে সব দিকেই যে ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি থাকে, সেইটা কিন্তু একমাত্র এই প্রফেশনেই সম্ভব। আলাদা আলাদা প্রফেশনে কিন্তু আলাদা আলাদা টপিক্সের উপর ইয়ে করে, কিন্তু ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি কিন্তু না ইন অল রেসপেক্টে। এটা একটা 2 নম্বর। আরেকটা যেটা বলতে পারে আর কি, যে আমরা যখন মানে নার্সিংয়ে আসি আর কি, আমরা সমস্ত প্লেতে রোল করি। যেমন ধরুন কেয়ার গিভার, একটা সাধারণ মানে যদি অন্য স্ট্রিমে লেখাপড়া করে তাহলে কিন্তু বাড়িতে যদি চিকিৎসার দরকার হয় সে কিন্তু দিতে পারবে না, কিন্তু নার্সিং পার্সোনাল যদি হয় সে দিতে পারবে। এরপরে মানে যে কোনো
মানে রোল, মানে কাউন্সিলরের রোল, কেয়ার গিভারের রোল, ম্যানেজেরিয়াল রোল, মানে অল আসপেক্ট দিয়ে কিন্তু নার্সিং প্রফেশনটা একটা আইডিয়াল প্রফেশন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা আর কি যে যারা মানে একটু মনে করেছে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, এখন আরও সুবিধা করে দিয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তাহলে আমরা দুজনেই আসতে পারি নার্সিংয়ে। এটা একটা পজিটিভ দিক, আগে যেটা ছিল না। আর একটা পজিটিভ দিক নার্সিংয়ে দেখা যাচ্ছে এই বিগত 1 বছর 2 বছর হলো, যে আগে সাধারণত আনম্যারিড আর উইডোদের হতো, কিন্তু এখন কিন্তু ম্যারিড পার্সনদের হয়েছে এবং চাইল্ড বিয়ারিংয়েরও হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো দিকই করতে পারছি, অর্থাৎ লেখাপড়া করে চাকরিও করতে পারছি, আবার ঘর সংসারও দেখতে পাচ্ছি। সেই জন্য আমার মনে হয় যে অন্য প্রফেশনে যাওয়ার আগে ছেলে বা মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করার পর যদি তার ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে নার্সিং ইজ দ্য বেস্ট প্রফেশন ফর ওয়ার্কিং সিচুয়েশান, এম্পাওয়ারমেন্ট ইন অল রেসপেক্ট। একদমই ম্যাডাম। ম্যাডাম একটা জিনিস জানতে চাইবো, এই যে কোড ব্লু যখন হসপিটালে ডাকা হয় তখন কিভাবে রেসপন্ড করার আপনি সাজেশন দেন? সিওপিডি পেশেন্ট এটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট ম্যাডাম। সেটা হচ্ছে যে কোড ব্লু, আমাদের অনেকগুলো কোড আছে হসপিটালে, কিন্তু কয়েকটা কোডই বেশি ফলো করা হয়। তার মধ্যে একটা আপনি যেটা বললেন কোড ব্লু, আর একটা আছে রেড ব্লু, রেড কোড। কোড ব্লুটা হচ্ছে টোটালি ইমার্জেন্সি, অর্থাৎ কোনো পেশেন্টের যখন রিসাসিটেশন দরকার হয়, ইমিডিয়েট কেয়ার, ধরুন হার্ট অ্যাটাক করেছে বা কোনো শ্বাসকষ্ট নিতে পারছে না, বা কোনো আদার দ্যান ইমার্জেন্সি অ্যারাইজ করেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোড ব্লু ব্যবহার করা হয়। আর রেডটা করা হয় যদি ফায়ার হয়, তাহলে ফায়ার তো সবসময় হয় না, রেড ব্লু কিন্তু প্রত্যেক নিয়তই কিন্তু ইমার্জেন্সি টিমকে রেডি রাখতে হবে যে যে কোনো মুহূর্তে আমার ইমার্জেন্সি অ্যারাইজ করতেই পারে, সে ওয়ার্ডে হোক ইমার্জেন্সিতে হোক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় আর কি ম্যাডাম, কোড ব্লু টিম আছে, কোড ব্লু টিমকে অলওয়েজ প্রিপেয়ার থাকতে হয়। টিমে ফিজিশিয়ান থাকবে, এক্সপার্ট নার্স থাকবে, ইকুইপমেন্ট থাকবে, রিসার্চিটেশন অ্যাপার্টমেন্ট মানে অ্যারেঞ্জমেন্ট থাকবে। যেই না বাটন টিপবে আর কি, সঙ্গে সঙ্গে কোড ব্লু টিম ওখানে গিয়ে হাজির হবে আর কি। এবং প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে যে যেখানটায় মানে ইমার্জেন্সি অ্যারাইজ করেছে, সে ওয়ার্ড হোক, রুম হোক, বারান্দা হোক, যেখানে সেইখানে গিয়ে দাঁড়াবে। দাঁড়াবার পর সেইখানে একটা কাপড় দিয়ে দেবে, যেটা দিস ইজ দ্য এরিয়া ফর এমার্জেন্সি। এবং যদি দেখা যায় যে মানে সেই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক করেছে, তাহলে যারা টিমের মধ্যে মেম্বার আছে, নার্স আর ডক্টর, তারা সিপিআর দেবে। সেই সিপিআরে কিন্তু কিছুটা রিকভারি করবে, এবং কিছুটা রিকভারি করার পর তখন টিম সাজেস্ট করবে যে কী কী ওষুধ লাগবে, কোথায় নিয়ে যেতে হবে আইসিইউতে। ইন দ্য মিন টাইম সমস্ত এই টিম অর্গানাইজ করে দেবে যে এইখানে একটা পেশেন্ট এরকম হয়েছে, বি প্রিপেয়ার্ড। তখন সেই পেশেন্টকে সেখানে আইসিইউতে বলুন যেমন যেমন হবে সেরকম নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডামের থেকে আমরা আজকে নার্সিং এবং তার সঙ্গে যুক্ত যে সমস্ত ডিপার্টমেন্টগুলি বিভিন্ন জায়গায়, যেমন একটা একাডেমিশিয়ান হিসাবেও থাকতে পারা যায়, ক্লিনিশিয়ান হিসাবেও থাকতে পারা যায়, সমস্ত বিষয়ে আমরা জানতে পারলাম, তার কেরিয়ার প্রসপেক্ট জানতে পারলাম, এবং তার সাথে জানলাম জীবনের পজিটিভিটি, ফিমেলদের জন্য নার্সিং কতখানি উপযোগী সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকে মীরা ম্যাডামের সঙ্গে আলোচনায় বসলাম। পজিটিভ বার্তার পক্ষ থেকে ম্যামকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। ম্যাডামের সঙ্গে আমরা আগামী দিনে আরও আলোচনায় বসবো এবং বিভিন্ন স্ট্রিম নিয়ে আমরা আরও কিন্তু আলোচনা করব। আজকের মতন আমাদের শো এখানে শেষ হচ্ছে। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ।